ওকে, আমরা ল্যারাভেল ব্যাচ নাম্বার 12 এর কততম ক্লাস? ওকে, 22তম ক্লাসের আলোচনায় আছি। আমরা আর কি যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে নরমালাইজেশনটা ইমপ্লিমেন্ট হয় প্রজেক্টের উপরে, তারই একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা আজকে দেখব। বাট তার আগে আমি একটু বলে নিব যে হোয়াট ইজ নরমালাইজেশন, তাই না? আচ্ছা, হোয়াট ইজ নরমালাইজেশন, এটা যেহেতু আপনি 20-25 মিনিট পড়েছেন, এটা একটু আমাকে বলেন যে অ্যাকচুয়ালি নরমালাইজেশন কি। না, অ্যাকচুয়ালি সেটা নরমালাইজেশন না। না, ওইরকম কিছু না, আন্দাজের উপরে এরকম কিছু না। নরমালাইজেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা বিষয়। সেটা হচ্ছে যে ডেটাবেস তো আমাদের একটা প্রজেক্টের জন্য একেবারে অতপ্রত অংশ, তাই না? অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিসের নাম হচ্ছে ডেটাবেস। এখন ডেটাবেসে যখন একটা প্রজেক্টের ডাটা রাখা হয়, তখন হরেক রকমের ডাটাই আমরা কিন্তু রাখি একটা প্রজেক্টের প্রয়োজনে, তাই কিনা? একটা প্রজেক্টের প্রয়োজনে আমরা হরেক রকমের ডাটাই কিন্তু রেখে থাকি। কিন্তু এই ডাটাগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য আমরা রিলেশনাল ডেটাবেস বলে একটা ডেটাবেস ইউজ করি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সো আমরা তো ডেটাবেস মাইস্কুয়েল বা যে কোনো ডেটাবেসই ইউজ করতে পারি, এবং ডেটাবেস ইউজ করার মাধ্যমে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ডাটাগুলো যেন আমরা গুছিয়ে সেখানে রাখতে পারি, এবং ওই গোছানো ডাটাটা আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যেন ভালো করে শো করতে পারি, তাই না? এখন ডেটাবেসে তো আমরা আমাদের প্রজেক্টের প্রয়োজনে অনেক ধরনের ডাটা স্টোর করি, কিন্তু সব ডাটাই কি আমাদের প্রয়োজনীয় যে ডাটাগুলো আমরা ডেটাবেসের ভেতরে স্টোর করতে চাচ্ছি? না, লাগে। আমরা কিন্তু অপ্রয়োজনীয় ডাটা ডেটাবেস বা প্রজেক্টের মধ্যে রাখি না সচরাচর, বাট ভুলবশত চলে যেতে পারে, তাই কিনা? হুম। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কখনো কখনো কিছু কিছু কেস দেখে থাকি। সেটা হচ্ছে এরকম যে অজান্তেই, ইনএক্সপেরিয়েন্সের কারণে হোক, কোডের সুবিধার কারণে হোক, আমরা ডেটাবেসের ভেতরে কিছু কিছু ডাটা রেখে দেই যেটার বেসিক্যালি প্রয়োজন নেই, যেটাকে আমরা নর্মালি বলে থাকি রিডান্ডেন্ট ডাটা, অপ্রয়োজনীয় ডাটা। মানে ওই ডাটা ছাড়াও আমার প্রজেক্ট চলবে। আমি বুঝতে পেরেছি? তো ওই ডাটা ছাড়াও আমার প্রজেক্ট চলবে এরকম ডাটা ডেটাবেস থেকে বের করার জন্য কিছু রুলস আছে, কিছু নিয়ম কানুন আছে। আবার বলছি, ডেটাবেসে কিছু ডাটা থাকে রিডান্ডেন্ট, কমন বা সেম বা সিমিলার। হ্যাঁ, এই সেম সিমিলার রিডান্ডেন্ট ডাটাগুলোকে ডেটাবেস থেকে বের করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকেই আমরা নরমালাইজেশন বলি। এবার কিছুটা ধরতে পেরেছেন, তাই না? ওকে,
রাইট। ওকে, সো সেম বা সিমিলার ডাটা যেন ডেটাবেজের ভেতরে না ঢুকতে পারে সেই পদ্ধতিটা। তো ডেটাবেজের নরমালাইজেশনটা বা সিমিলার বা সেম ডাটার যে কেসটা, এটা কতটা ক্ষতিকর সেটা একটু ক্যালকুলেশন আমরা দেখি। হ্যাঁ, মনে করেন যে এটা মূলত ইম্প্যাক্ট করে বিগ ডেটাবেজের ক্ষেত্রে। বড় ডেটাবেজ অনেক ডাটা ভ্যালু স্টোর হচ্ছে, ইন দ্যাট কেস আমরা এইটা দেখে থাকি। হ্যাঁ, এটার মূলত এটার ইমপ্লিমেন্টেশনটা বোঝা যায়। হ্যাঁ, বেশি ইউজার হলে এর ক্ষতির দিকটা বেশি চোখে পড়ে। হ্যাঁ, তো কি সেটা এবং কিভাবে? মনে করেন যে আমরা যখন ফেসবুক ধরেন সবচেয়ে জনপ্রিয় সাইট, জাস্ট এ মিনিট একটু হোল্ড করেন। হ্যালো, হ্যাঁ জান বলো। হুম হুম হুম। হ্যাঁ তুমি কিনে নাও, বাট তার আগে অ্যাপ্রুভ করছে তো, আগে তুমি তো ওই আঙ্কেলের সাথে একটু কথা বলো, শাহিন আঙ্কেলের সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা কথা বলে ওনার অবস্থা উনি যদি বলে যে না হ্যাঁ করে ফেলো, তখন তুমি জিজ্ঞেস করবে যে আমরা এরকম ডোমেন টোমেন নিয়ে নিচ্ছি, এটা করবো কিনা আঙ্কেল। যদি সে ইয়েস করে তখন ইয়ে করে ফেলো। হ্যাঁ, আচ্ছা দেন ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যাঁ, তো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বড় ডেটাবেজের ক্ষেত্রে মনে করেন ফেসবুকের কথাই ধরি, যেখানে প্রায় 200 কোটির মতো ইউজার রয়েছে। হুম, তো আমাদের নর্মালি যখন ফেসবুক রেজিস্ট্রেশন নেয় তখন কি করে, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম করে নেয়, তাই না? তারপরে হচ্ছে বার্থডে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো এই জিনিসগুলো তারা নিয়ে থাকে। এখন এখন ফেসবুকে যদি তারা ধরেন ফার্স্ট নেম লাস্ট নেমের সাথে তারা যদি ফুল নেমও নিত তাহলে কেমন হতো? হয়, বাট তারপরে যদি নিত তাহলে ভুল হতো, তাই না? বেশি হতো। এরকম ভুল আমরা আমাদের প্রজেক্টের ভেতরে সচরাচর করে থাকি। তো যদি ফেসবুক করতো তাহলে তার কত ডাটা লস হতো। ডেটাবেস কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরকম না যে এখানে গাড়ি গাড়ি ডাটা থাকলে আমার কোনো সমস্যা নেই। ডেটাবেজের পারফরমেন্স একটা প্রজেক্টের পারফরমেন্সের সাথে রিলেটেড। মনে করেন যে আমার ডেটাবেসটা যদি বড় হয়ে যায়, ভারী হয়ে যায়, তাহলে তার কি নড়তে চড়তে রান করতে সময় লাগবে না? ইউজার বেশি বলতে হ্যাঁ, আমার ডেটাবেজের সাইজ যদি বড় হয়ে যায়, অনেক ডাটা যদি স্টোর হয়, তাহলে সেখান থেকে আমার ডাটা খুঁজে বের করতে তো সমস্যা হবেই ডেফিনেটলি। রাইট, লোড হতে সময় নেবে, নেয়ার কথা না, এটা সময় নেবেই। তো যতদিন যায় ডাটা বাড়তে থাকে এবং ডেটাবেজের পারফরমেন্স যদি আমরা টিউনিং না করি তাহলে সে ডিক্রিজ করতে থাকে। তো নর্মালি যদি একটা ফুল নেম নিতে আমার 40 বাইট জায়গা লাগে,
তাই না? 40 বাইট, 40 ক্যারেক্টার হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। আমি যদি ধরি যে 40 ক্যারেক্টার, তাহলে এটা 40 বাইট, তাই না? 40 বাইট। এখন এটা বাইটের হিসাব আমরা জানি যে 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট, তাই না? আচ্ছা, আমি যদি বলি যে 40 বাইট জায়গা 200 কোটি লোক, 200 কোটি, তাই না? 200, তারপরে কয়টা শূন্য বসবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কয়টা শূন্য বসবে? 7টা। 1 2 3 4 5 6 7। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 200 কোটি হয়েছে। ইন্টু 40, তাহলে এই 8000 কোটি বাইট আমার জায়গা কি হয়ে যাবে? ডেটাবেজে ওয়েস্ট হয়ে যাবে, তাই না? তো এটা কত জায়গা ওয়েস্ট হচ্ছে একটু দেখেন। 1024 দিয়ে ভাগ দিলে এটা কিলোবাইটে আসবে। না, এটা কিলোবাইট হবে। তারপরে এটা আমি 1024 দিয়ে ভাগ দিলে এটা মেগাবাইট হবে। এবং আবার যদি আমি 1024 দিয়ে ভাগ দেই, তাহলে এবার সেটা জিবি হবে। খেয়াল করেন, অলমোস্ট 75 জিবি জায়গা নষ্ট খালি নামের জন্য। জাস্ট একটা ফিল্ড যেখানে টেক্সট ডাটা নিচ্ছে, একটু খেয়াল করে দেখেন, টেক্সট ক্যারেক্টার যা সবচেয়ে কম জায়গা ধরে, তাই না? এখন আপনি একটু ইমাজিন করেন তো, আমরা তো কত লেখা লিখি ফেসবুকে, কত ইমেজ তুলি, একটা ইমেজের সাইজ কতটুকু? 2-3 মেগাবাইট। হুম, 2-3 মেগাবাইট যদি হয়, আপনি আপনার যাবৎকালে ফেসবুক ইউজ করেছেন, মিনিমাম 10 জিবি জায়গা তুলেছেন, 10 জিবি ডাটা। পিকচার দেন, ভিডিও দেন, কমেন্টস দেন, রিকমেন্টস করেন, তো আপনি তো 10 জিবি জায়গা খেয়েছেন। এখন 10 জিবি ইন্টু 200 লোক, 200 কোটি লোক, কত জায়গা তার আছে ডেটাবেজে? বিশাল হওয়ার কথা, হ্যাঁ? স্টেডিয়ামের মতো ওদের ডাটা সার্ভার গুলো আছে, হ্যাঁ? ওই সাইট গুলোর সার্ভার হচ্ছে স্টেডিয়ামের সাইজের বা তার চেয়েও বড়। হুম। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই একটা মাত্র ফিল্ডের জন্য এই জায়গাটুকু ওয়েস্ট হয়ে যাচ্ছে একটা ডাটাবেস ফেসবুকের। তো তারা না হয় অনেক হাই টেকনোলজি ইউজ করেছে, এবং হাই টেকনোলজি ইউজ করার মাধ্যমে তারা তাদের পারফরমেন্স ঠিক রেখেছে, কিন্তু আমরা যারা সাধারণ মানের ওয়েবসাইট তৈরি করি বা মিড লেভেল বা সেমি মিড লেভেল বা বড় ওয়েবসাইট তৈরি হয়, সেখানে যদি এরকম ডাটা ঢুকতেই থাকে, তাহলে আমাদের জায়গা যদি ওয়েস্ট হতেই থাকে, আমাদের পারফরমেন্স কি ডিক্রিজ করবে না? এই কারণেই ডেটাবেজে যেন এই ধরনের ডাটা না ঢোকে, তার জন্যই নরমালাইজেশন অ্যাপ্লাই করা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? তো নরমালাইজেশন হচ্ছে রিডান্ডেন্ট ডাটাকে বের করা যেন ডেটাবেজে ঢুকতে না পারে। এখন TBL user মনে করেন
ইউজার টেবিলে প্রথমে কি থাকবে ইউজার আইডি এটা হবে প্রাইমারি কি তাই না ইন্টিজার 11 এটা হবে প্রাইমারি কি ফার্স্ট নেম worker 25 last name worker 25 full name worker like 50 email address like worker 100 password worker 32 is integer 3 DOB worker date of birth like 20 address text city worker 50 country worker 50 password confirm password worker 32 একটু হোল্ড করেন হ্যাঁ হ্যালো হ্যাঁ এই যে কনফার্ম পাসওয়ার্ড কান্ট্রি জিপ কোড worker like 5 এছাড়া ধরে নিচ্ছে যে আরো অনেক ফিল্ড আছে এই টেবিলে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখন নরমালাইজেশন এর ভিতরে অ্যাপ্লাই করব এই টেবিলটা খালি চোখে মনে হচ্ছে যে ইটস ওকে তাই না কোনো সমস্যা নাই তাই তো বাট যখন আমরা থিংকিং করব প্রোগ্রামেটিক্যালি থিংক করব যে এটা আদৌ ঠিক আছে কিনা বা এটা কতটুকু কি তখন মূলত যদি নরমালাইজেশন ইস্যুটা এখানে অ্যাপ্লাই করি তখন অনেক ফল্ট এখানে বের হয়ে আসবে রাইট সো নরমালাইজেশন হচ্ছে রিডান্ডেন্ট ডাটা বের করার একটা প্রসেস এবং এটা কিভাবে চেকিং হয় সেটা আমি এখন বলবো সূত্র আছে একটা সূত্রটা হচ্ছে যে নরমালাইজেশনের 5টা ধাপ আছে হ্যাঁ ফার্স্ট এনএফ সেকেন্ড এনএফ থার্ড এনএফ ফোর্থ এনএফ এন্ড ফিফথ এনএফ ওকে এই ধাপগুলোর মধ্যে প্রথম ধাপটা কথা ডাবল আসছে আচ্ছা প্রথম ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ধাপটা ফলো করলে মোটামুটি 50% বা 60% এর মতো ডেটাবেস নরমালাইজড হয়ে যায় ওকে যে রিডান্ডেন্ট ডাটা ফ্রি মানে নরমালাইজড ডাটা সো ফার্স্ট নরমালাইজেশনটা হচ্ছে এরকম প্রতিটা টেবিলে প্রাইমারি কি থাকতে হবে রাইট এই টেবিলে প্রাইমারি কি রয়েছে
ওকে। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেই দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক। ফিল্ড, টেবিলের ফিল্ড গুলো হতে হবে অ্যাটমিক। অ্যাটম মানে সবচেয়ে ক্ষুদ্র কণা, তাই না? এই ক্ষুদ্রতি ক্ষুদ্র হতে হবে, যাতে এই ক্ষুদ্র কণাগুলো কি আর ভাঙা না যায়। মানে যদি আমি কোনো ফিল্ডকে ভাঙতে না পারি, তাহলে সেই ফিল্ডটা দিয়ে ডেটাবেজে মানে নতুন কোনো ডাটাও নেওয়া যাবে না, তাই কিনা? তো অ্যাটমিকনেসের তিনটা সাব রুলস আছে, এটা আমি বলছি, তাহলে সেটা ক্লিয়ার হবে। প্রথম সাব রুলসটা হচ্ছে যে সেম নামে ফিল্ড রাখা যাবে না। যদি সেম নামে আপনি ফিল্ড রাখেন, তাহলে সেম ডাটাই এখানে আসবে। আমি কিন্তু এখানে সেম নামে ফিল্ড রাখিও নাই, রেখেছি। আচ্ছা, তো এটা ডেটাবেজেই আমরা তৈরি করতে পারি না। মনে করেন কেউ যদি এরকম করে, ইমেল অ্যাড্রেস তারপরে আবার লিখে যদি ইমেল অ্যাড্রেস, সে যদি এরকম আরো একটা ফিল্ড তৈরি করতে চায়, আমাকে মাইস্কুয়েল কি করতে দেবে? এটা মাইস্কুয়েল করতেই দেবে না। সো সেম নামে ফিল্ড রাখা যাবে না। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে ফিল্ডের নাম সেম বাট ভেতরের ভ্যালু কি, ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু কি সেম। ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালু সেম। তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট নামে একই ভ্যালু রাখার কি কোনো দরকার আছে? নেই। নাম শুধু ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু এক্স্যাক্টলি সেম। এখানে কয়টা ফিল্ড আছে আমাকে একটু বলেন তো, যে যার নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম? তার মানে এখানে ফুল নেমটা না রাখলেও চলে, বাট আমরা রেখেছি দুটো ডিফারেন্ট নাম, দুটো ভেতর দিয়ে সেম ভ্যালু কিন্তু ধারণ করছে। আর কিছু আছে? ওইটা তো ভিন্ন সূত্র। আমি যে সূত্রটা এখন বলছি সেটা হচ্ছে যে মানে ফিল্ডের নাম ডিফারেন্ট কিন্তু ভেতরের ভ্যালু কি সেম। এই এজ আর ডেট অফ বার্থ তো ফিল্ডের নামও ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও ডিফারেন্ট, এটা ভিন্ন কথা। এই ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফুল নেম, তাই না? হ্যাঁ, ফুল নেমটা এখানে না রাখলেও চলতো, কারণ হচ্ছে যে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এটা দিয়েই আমরা ফুল নেম করতে পারি। আরেকটা ফিল্ড আছে বাট আপনি সেটা বলতে পারলেন না, সেটা হচ্ছে দেখেন ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের ভ্যালু তো সেমই হয়, সো দুইটাই ডেটাবেজে রাখার কি কোনো দরকার আছে? হ্যাঁ। সো প্রথম সূত্রটা হচ্ছে সেম নামে ফিল্ড রাখা যাবে না। দ্বিতীয় সূত্র হচ্ছে ভিন্ন নাম বাট ভেতরের ভ্যালু সেম হলেও সেটা রাখা যাবে না। ঠিক আছে? এখন থার্ড যে রুলসটা, সেটা হচ্ছে নরমালাইজেশনের ক্ষেত্রে যে নরমালাইজড হতে হবে। থার্ড যে সূত্রটা, ভেতরের ভ্যালু মানে ফিল্ডের নামও ডিফারেন্ট, ভ্যালুও ডিফারেন্ট, বাট একটা ভ্যালু দিয়ে যদি আরেকটা ক্যালকুলেশন করা যায় বা ক্যালকুলেট করা যায়, যাকে ক্যালকুলেট করা যাচ্ছে তাকে বাদ দিয়ে দিতে হবে, রাইট? একটু ভালো করে খেয়াল করেন, নাম ভিন্ন, ভেতরের ভ্যালুও ভিন্ন, বাট একটা দিয়ে যদি আরেকটাকে তৈরি করা যায়, ক্যালকুলেট করা যায়, তাহলে যাকে ক্যালকুলেট করা যাচ্ছে তাকে বাদ দিয়ে দিতে হবে। যেমন মনে করেন যে আমি প্রাইস রেখেছি, আমার কোয়ান্টিটি আছে, সো প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ দিলেই আমি টোটাল প্রাইস পেয়ে যাই। সো আমার টোটাল প্রাইস রাখার কি দরকার আছে? আচ্ছা, এখানে আমি এজ আর ডেট অফ বার্থ বলছি, বাট আমার যদি ডেট অফ বার্থ থাকে তাহলে আমি ডেট অফ বার্থও পাবো, এজও পাবো, তাহলে তো আমার এজ রাখার দরকার নেই, তাই না? সো এই সূত্রগুলো আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমি আপনাদের গত দিনের ভিডিও কি দিয়েছিলাম?
আচ্ছা আচ্ছা, এখন আমি হয়তো এটা পাবো না, আমার বাসার ল্যাপটপে আছে, আমি এখানে কমার্সের ইয়েটা নাই, আমি আসি। আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে আমি নরমালাইজড করার পরে অনেক ফিল্ডের ডাটাগুলো কিন্তু, অনেক ফিল্ডগুলো কিন্তু এই টেবিল থেকে চলে গেল, তাই কি না? যদি এরকম রাখতাম তাহলে কি হতো, অনেক বেশি ডাটা আমার ডেটাবেজের ভেতরে আননেসেসারিলি ঢুকে পড়তো, রাইট? সো এটা হচ্ছে ফার্স্ট নরমাল ফর্ম, যেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, এবং এই 3 সূত্রও মনে রাখবেন। ধরেন আমি আরেকটা টেবিল বানাচ্ছি, অর্ডার আইডি ইন্টিজার 11 প্রাইমারি কি, কাস্টমার আইডি integer 11 primary key, shipping ID integer 11 foreign key, এগুলো এটা প্রাইমারি না, এটা ফরেন কি, fk, পেমেন্ট আইডি এটাও ইন্টিজার, এটাও ফরেন কি, তারপরে আসছে হচ্ছে অর্ডার টোটাল ফ্লোট, অর্ডার ডেট টাইম, দেন আসছে হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি। ধরেন এই যে ফিল্ডগুলো, integer like 6, varchar 50, float 10,2, integer 5। সো এই যে অর্ডার টেবিলটা, অর্ডার টেবিলে যখন ডাটা দেয়া হবে, একটু খেয়াল করেন যে আমার এই টেবিলে যখন ডাটা ঢুকছে তখন কোনো অ্যাবনর্মাল কেস দাঁড়ায় কিনা। আমি কিন্তু এটা ডেসিমেল ভ্যালু, ডেসিমেলের পরে 2 ঘর, কারণ প্রাইস তো ফ্র্যাকশন হতে পারে, 10.99 9.99 হতে পারে না। 10 মানে হচ্ছে ডেসিমেল ভ্যালু 0 to 9, আর 2 হচ্ছে পয়েন্টের পরে 2 বসানো হয়, 2 ঘর, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নর্মাল ফর্মগুলো যখন আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি, নর্মাল ফর্ম ইমপ্লিমেন্টেশনের সময় কি কি ধরনের প্রবলেম রেজ হতে পারে তার একটা এক্সাম্পল আমি এর মাধ্যমে দিব, এবং সেখানে সেকেন্ড নর্মাল ফর্মের সূত্রটা আপনি বুঝতে পারবেন। ওকে,
তো সেকেন্ড নরমাল ফর্ম বিষয়টা কি? সেকেন্ড নরমাল ফর্মটা হচ্ছে এরকম একটা বিষয় যে ধরেন এখানে ফার্স্ট নরমাল ফর্মের সকল সূত্রই মেনে চলতে হবে। আমি ফার্স্ট নরমাল ফর্মে সবকিছুই ঠিক আছে। এখানে প্রাইমারি কি আছে এবং এখানকার সবগুলো ফিল্ড কিন্তু অ্যাটমিক, তাই না? এখানে এমন কোনো ফিল্ড আছে যে এক নাম আছে, একই ধরনের ভ্যালু ধারণ করছে? রাইট, এখানে এমন কোনো ফিল্ড নেই যে সে একই ধরনের ভ্যালু ধারণ করে, তাই কি না? ওকে, আবার এমন কোনো ফিল্ড নেই যে যার ভ্যালু আপনি ডিরাইভ করতে পারেন। ভ্যালু ডিরাইভ করা যায়, যে লাইক ক্যালকুলেট করা যায়, এরকম কোনো ফিল্ড আছে যে যার ভ্যালু আপনি ক্যালকুলেট করে বের করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি একটু দেখেন তো কোনো ভ্যালুকে আপনি ক্যালকুলেট করে বের করতে পারেন এরকম কোনো ফিল্ড আপনার চোখে পড়ে কিনা। বাট এখানে প্রাইস কোয়ান্টিটি মিলে অর্ডার টোটালটা বের করা যাবে, বাট অর্ডারের সাথে যদি আমার শিপিং কস্টিং বা আদার্স এগুলো থাকে তখন শিপিংটা যদি থাকে তখন তো আর করা যাবে না, তাই না? ধরেন আপনি অর্ডারের সাথে বলছেন যে আপনি বলছেন যে প্রাইস আর কোয়ান্টিটিকে আপনি যদি গুণ দিয়ে দেন তাহলে হচ্ছে হ্যাঁ আপনি টোটালটা পেয়ে যাবেন। বাট আমি এখানে বলতে চাচ্ছি যে ইটস ওকে, আপনি প্রাইস আর কোয়ান্টিটি গুণ দিয়ে দিলেন, আপনি পেয়ে গেলেন, বাট আমি যদি অর্ডারের সাথে শিপিং এর একটা চার্জ আছে না, সেটা যদি রেখে দেই তাহলে তো ব্যত্যয় ঘটে যাবে। শিপিং চার্জটাও যদি রাখি তাহলে কি ওটা সেভ হবে না? মানে তখন তো আর ওটা আর হবে না, হবে শিপিং চার্জ তো আমি রাখতে পারবো না। ঠিক তাই বলছিলাম, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, শিপিং চার্জটা ওকে। সো এই জিনিসগুলোই আর কি, যে আপনি যখন এখানে রিডান্ডেন্ট ডাটা রাখতে পারছেন না তখন আপনাকে একটা বিষয় একটু হিসেব করতে হবে, সেটা হচ্ছে যে আমাকে এখন ক্যালকুলেশনটা এমন ভাবে করাতে হবে যে মানে আমাকে এখানে রিসার্চটা এমন ভাবে করতে হবে যে এখানে যেন কোনো রিডান্ডেন্ট ডাটা ঢোকার কোনো রাস্তাই না থাকে, এবং এটা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে রিডান্ডেন্ট ডাটা ঢোকার মানে প্রাথমিকভাবে মানে ফার্স্ট নরমাল ফর্মের কোনো সূত্র ব্যতিক্রম ঘটে নাই। আচ্ছা, এখন আসি পরের জায়গাটাতে, সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি যখন এখানে একাধিক ডাটা আমি স্টোর করতে মানে একাধিক প্রোডাক্টের ইনফরমেশন আমি স্টোর করতে যাব তখন বিপদে পড়ব কিনা? কোনো বিপদে পড়ার চান্স আছে? কি মনে হয়?
মনে হচ্ছে না? না, এখানে তেমন কোনো ফিল্ড নেই। ওকে, এখানে তেমন কোনো ফিল্ড আসলেই নেই যেটা বেসিক্যালি ফার্স্ট নরমাল ফর্মের রুলসকে ভায়োলেট করে। ওকে, সো এখন একটা জিনিস যদি আমরা দেখি যে এখানে যদি আমি অর্ডার সেভ করতে যাই সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম আমি ফেস করব। একটা অর্ডারে যদি একটা প্রোডাক্ট থাকে তাহলে ঠিক আছে, বাট একটা অর্ডারে যদি একাধিক প্রোডাক্ট থাকে তাহলে কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট আইডি তো হ্যাঁ ডেফিনেটলি প্রোডাক্ট আইডি একাধিক। সমস্যা কোথায় হবে বুঝতে পারছেন না? সমস্যাটা হবে মেইনলি আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে অর্ডার করব, এখানে কোনো সমস্যা নেই। বাট আপনি একটু খেয়াল করেন যে আমি যখনই একটা অর্ডারে 5টা প্রোডাক্ট বা 2টা প্রোডাক্টই আসবে তখন আমার এখানে কিভাবে রাখবো? আমার প্রোডাক্ট আইডি ফিল্ড তো একটা, প্রোডাক্টের নেম রাখার জায়গা একটা, প্রাইস একটা, কোয়ান্টিটি একটা, সো এখানে রাখা যাবে আদৌ? সো তখন রুলসের ভায়োলেশন হবে, আর এই রুলস ভায়োলেশনকে এড়ানোর জন্যই আমরা পরবর্তী টাস্কটা এক্সিকিউট করব। পরবর্তী টাস্কটা হচ্ছে যে এই ভায়োলেশনটাকে এড়ানোর জন্য আমরা কি করব, এই ভায়োলেশনটাকে আমরা এড়ানোর জন্য আমরা মূলত যে কাজগুলো করব সেটা হচ্ছে যে এই যে ফিল্ডগুলোর কারণে আপনি দেখেন, আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে করেন ইটস কোয়াইট ওকে, বাট একাধিক প্রোডাক্ট হলেই এই ফিল্ডগুলোর কারণে নরমালাইজেশনের রুলস ভায়োলেট হয়ে যাচ্ছে, তাই কিনা? এই যে ফিল্ডগুলোর কারণে নরমালাইজেশনের রুলস ভায়োলেট হচ্ছে সেই ফিল্ডগুলো দিয়ে আলাদা একটা টেবিল তৈরি করা হয় এবং সেটাকে নরমালি প্যারালাল টেবিল বলা হয়, আর ওই টেবিলের সাথে এই টেবিলের প্রাইমারি কি সংযোগ করে দিতে হয়। ওকে, তো বিষয়টা এরকম হবে যে যখন আমরা নরমালাইজেশনে আছি এবং ওখানে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি যে ফিল্ডগুলোর কারণে, সেই ফিল্ডগুলো দিয়ে আমরা নতুন একটা টেবিল টিভিএল অর্ডার ডিটেল নামে আমি একটা ফিল্ড টেবিল তৈরি করে নিয়েছি। এই টেবিলটার নাম হচ্ছে টিভিএল অর্ডার ডিটেলস। টিভিএল অর্ডার মানে এটা হচ্ছে হবে অর্ডার ডিটেলস আইডি, এটা হবে প্রাইমারি কি। তারপরে সংযোগ স্থাপনের জন্য যেটা হবে অর্ডার আইডি, এটা হবে কি ফরেন কি। তারপরে চলে আসবে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস আর প্রোডাক্ট কোয়ান্টিটি। ঠিক আছে, সো ওই টেবিলটাকে ভেঙে আমরা আলাদা একটা টেবিল করলাম, আর ওই টেবিলের সাথে এই টেবিলের একটা রিলেশন হয়ে গেল এই ফরেন কির মাধ্যমে। বোঝা যাচ্ছে? এখন এই টেবিলেও ডাটা যেতে কোনো সমস্যা নেই, এই টেবিলেও ডাটা যেতে কোনো সমস্যা নেই, মানে ফার্স্ট নরমাল ফর্মের কোনো রুলস ভায়োলেট করবে না। বিষয়টা হচ্ছে এরকম যে নরমালাইজেশনের রুলস ভায়োলেটের যে ইস্যুটা আসছে সেটা কোথা থেকে আসছে, সেটা আসছে সেখান থেকে যে আমরা যখনই প্রাইমারি কি কনসেপ্টে যখনই কোনো টেবিলে ডাটা রাখতে যাচ্ছি, ডাটা রাখতে গিয়ে যদি দেখি যে ওই টেবিলের কিছু ফিল্ডের কারণে ডাটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে এবং নরমালাইজেশন রুলস ভায়োলেট হচ্ছে,
সেই ফিল্ডগুলো দিয়ে আলাদা একটা টেবিল তৈরি করতে হবে এবং ওই টেবিলের সাথে প্যারেন্ট টেবিলের রিলেশন করে দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সেকেন্ড নরমাল ফর্ম। আলাদা আলাদা রো হবে, এই টেবিলে তো আলাদা আলাদা রো হবে। এখানে ধরুন অর্ডারের একটা রো বসে গেল, আর ওই অর্ডারে যদি 10টা প্রোডাক্ট থাকে সব চলে যাবে কোথায়? এই টেবিলে। বুঝতে পেরেছেন? রাইট। এবার আসছি ধরেন থার্ড নরমাল ফর্ম, এটাই শেষ। থার্ড নরমাল ফর্মটা হচ্ছে এরকম একটা জিনিস যে থার্ড নরমাল ফর্মে মানে ফার্স্ট নরমাল এবং সেকেন্ড নরমাল ফর্ম টেবিলের উপরে হয়, আর থার্ড নরমাল ফর্মটা ওভারঅল পুরো ডেটাবেজের উপরে হয়। ধরেন ডেটাবেজে আমার 5টা 10টা 20টা 50টা ফিল্ডও তো থাকতে পারে, পারে না? হ্যাঁ, 5টা 10টা 20টা 50টা ফিল্ডও আমাদের ডেটাবেজে মধ্যে থাকতে পারে। সো ইন দ্যাট কেস কি হবে? ইন দ্যাট কেস যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যখন নরমালাইজেশনের জন্য থার্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই করব তখন অবশ্যই যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে টেবিলের মধ্যে এমন কোনো ফিল্ড রাখা যাবে না যা ওই টেবিলের যে প্রাইমারি কি আছে সেই প্রাইমারি কির উপরে ডিপেন্ড করছে না। এমন কোনো ফিল্ড রাখা যাবে না যা ওই টেবিলের প্রাইমারি কির উপরে ডিপেন্ড করছে না। আমি রিপিট করছি, ঠিক আছে? ওই টেবিল বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে ধরেন এই যে এই টেবিলটা অর্ডার টেবিল, অর্ডার টেবিলে আমি একটা ফিল্ড লিখলাম কাস্টমার নেম, বাট কাস্টমার নেম এই টেবিলে মানে অর্ডার টেবিলের উপরে পুরোপুরি কিন্তু ডিপেন্ড করছে না। কাস্টমার নেমটা ডিপেন্ড করে কার উপর? কাস্টমার টেবিলের উপরে, তাই না? মানে কাস্টমার নেম ডিপেন্ড করবে কাস্টমার টেবিলের উপর, অর্ডার টেবিলের উপরে না তো, তাই কিনা? বাট ডেভেলপাররা যে কাজটা সবচেয়ে বেশি করে থাকে সেটা হচ্ছে যে যেহেতু অর্ডারটা কে করেছে এই নামটা লাগবে, সে কাস্টমার টেবিলে নাম আছে আবার সে অর্ডার টেবিলেও তার নামটা রেখে দেয়। তো এটা রিডান্ডেন্ট হয়ে যায়। আর অর্ডার তো কিন্তু প্রচুর হয়, মনে করেন একটা মানুষ 100 অর্ডারও তো করতে পারে, তাই না? অর্ডার টেবিলে প্রচুর ডাটা আসে, সো অর্ডার টেবিলটা রিডান্ডেন্ট হয়ে গেলে মুশকিল। সো থার্ড নরমাল ফর্মে যেটা করা হয় এই ধরনের ফিল্ডগুলোকে টেবিল থেকে মুছে দেওয়া হয়। বুঝতে পেরেছি যে টেবিলের ডাটা অন্য কোথাও আছে, অন্য কোথাও থেকে আমি নিয়ে আসতে পারবো। কাস্টমার নেম মূলত কাস্টমার টেবিলে আছে, কাস্টমার আইডিটা আমার এখানে আছে, আমি রিলেশন করে আনতে পারবো। সো আবার ডুপ্লিকেট ভাবে এখানে রাখার কোনো দরকার নেই। ওকে, সো এই হচ্ছে 3টা সূত্র, আর এই 3টা সূত্র আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। ওকে ওকে দেন, তাহলে থ্যাংক ইউ। আজকে এতটুকুই। আমি ভিডিওটা এবং গত দিনের কোডগুলো আমি ড্রপ বক্সে তুলে দিব আপনাদের। হ্যাঁ হ্যাঁ 21 দিয়ে দিব, 22ও দিয়ে দিব। ওকে ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।